আগে যেমনটা ছিল যে প্রিজাইডিং অফিসার নিজেই আপনার ভোট বন্ধ করা এবং শুরু করার সিদ্ধান্তটা নিতে পারতেন। মাঝখানে একটা ঢোকানো হয়েছিল যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন, তারা দেখবে, দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে, তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন। আমরা এটাকে সরিয়ে দিয়েছি, আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা। অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বে সর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। পূর্বের যে একটা বিধান ছিল যে ভোট সংখ্যা সমান হয়ে গেলে দুইজন প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা, সেটা থেকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আগেই যে না, এটা আর হবে না। এই ক্ষেত্রে আবার রিপোল হবে, পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। আমাদের উদ্দেশ্য সবার হতে হবে যে আমরা নির্বাচন কক্ষে, ভোট কক্ষের ভিতরে যেন সুশৃঙ্খলভাবে সময়ের মধ্যে যেন ভোট অনুষ্ঠান করতে পারে। আমাদের কিন্তু শুধু চোর ধরা নয়, কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে দেয়া। গেজেট পাবলিশ করে কে? নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন যে নির্বাচনকে সুষ্ঠু মনেই করে না, সেটার কি গেজেট পাবলিশ করতে পারে? সো আমাদের গেজেট পাবলিকেশন ইটসেলফ ইজ এ সার্টিফিকেশন যে নির্বাচন কমিশন এটাকে দায়িত্ব নিয়েছে এই ইলেকশনের। আইন প্রয়োগকারী সংস্থার তার যে সংজ্ঞাটি ছিল, সেই সংজ্ঞায় সেনা, নৌ এবং বিমান বাহিনীকে অ্যাড করা হয়েছে। বিভিন্ন পোলিং স্টেশনের যে তালিকা, সেই তালিকাটা মাঝখানে আর ইলেকশন কমিশনের কাছে ছিল না, এটাকে ফেরত আনা হয়েছে। পোলিং স্টেশনের তালিকাটা এখন থেকে জেলা নির্বাচন কর্মকর্তা এটা তৈরি করবেন এবং কমিশন কর্তৃক এটা অ্যাপ্রুভড হবে। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা একটা নতুন এডিশন 12 ধারায়। 12 ধারায় আর একটা এডিশন করা হয়েছে যে যারা আপনার অফিস অফ প্রফিট হোল্ড করেন, লাভজনক অফিস যারা হোল্ড করেন, সেখানে একটা ক্লজ অ্যাড করা হয়েছে যে তিনি যদি আপনার কোনো অফিস হোল্ড করেন যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে সরকারের শতকরা 50% বেশি শেয়ার আছে, এই ধরনের কোনো অফিসের যদি তিনি কোনো এক্সিকিউটিভ হন। 12 ধারা আর একটা জিনিস অ্যাড করা হয়েছে যে যারা প্রার্থী হতে চাইবেন তাদেরকে তাদের সেই সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকা যাবে না, চেয়ার হিসাবে বা সদস্য হিসেবে। এফিডেভিটের মধ্যে আপনার প্লাস আপনার নমিনেশন পেপারের সাথে যে জিনিসগুলো অ্যাড করতে হবে, তার মধ্যে নতুন কিছু এডিশন আছে যে সর্বশেষ যে ট্যাক্স ইয়ার আছে, কর বছর আছে, সেই কর বছরের ইনকাম ট্যাক্স রিটার্নটা অ্যাড করতে হবে। আগে লেখা ছিল যে সোর্স অফ ইনকাম, এখানে আমরা সোর্স অফ ইনকাম বলতে আরেকটু এডিশন করেছি, বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, অর্থাৎ দেশে এবং দেশের বাইরে। একইভাবে স্টেটমেন্ট অফ প্রপার্টি এবং ডেট, অর্থাৎ সম্পদ এবং তার দেনার যে ছিল বর্ণনা ছিল সংশ্লিষ্ট প্রার্থীর, এটাও দেশে এবং দেশের বাইরের কথাটা অ্যাড করা হয়েছে। এফিডেভিটের কপিগুলো বিশেষ করে আপনার পরিসম্পদের যে বিবরণ, এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করা হবে, এটা অ্যাড করা হয়েছে। যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। আগে আপনার জামানতের অর্থ পরিমাণ ছিল 20,000 টাকা, এটাকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আগে যেমন শুধুমাত্র ক্যান্ডিডেট বা ব্যাংক অ্যাপিল করতে পারতেন, নির্বাচন কমিশনের প্রাথমিক আপনার স্ক্রুটিনির পরে, বাছাইয়ের পরে শুধুমাত্র ব্যাংক এবং ক্যান্ডিডেট করতে পারতেন, আমরা এটার সাথে অ্যাড করেছি এনি ফাইন্যান্সিয়াল অর সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারের অন্য যে কোনো সংস্থাও যারা মনে করেন যে না তারাও ব্যক্তির কাছে পাবেন এবং এই কথাটা উঠে আসে নাই, তাহলে তারা অ্যাপিল করতে পারবেন। না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে না এর বিপক্ষে ভোট করতে হবে এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। কিন্তু একবার
অন্ততপক্ষে না ভোটের সাথে সিঙ্গেল প্রার্থীকে করতে হবে, কন্টেস্ট করতে হবে। এবং সেই এতে যদি যিনি ব্যক্তি প্রার্থী তিনি না এর চেয়ে বেশি ভোট পেয়ে যান তাহলে তো নির্বাচিত হয়ে গেলেন। আর যদি না কোনো কারণে বেশি ভোট পায় তাহলে পুনঃতফসিল হবে। সেই পুনঃতফসিলে গিয়েও যদি আবারও দেখা যায় যে একমাত্র প্রার্থী আছে তাহলে আর ইলেকশন হবে না, একবার অন্তত হবে। জোটবদ্ধভাবে নির্বাচন করতে গেলেও স্ব দলীয় যে সিম্বল আছে, প্রতীক আছে, সেই প্রতীকেই প্রার্থীরা নির্বাচন করবেন। দলের একটি বড় থাকবে না। ইলেকশন এজেন্ট হিসাবে, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট না, নির্বাচনী এজেন্ট হিসাবে যাকে নির্বাচন করা হয় তাকেও সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সিরই একজন ভোটার হতে হবে। এটা আগে ছিল না। আগে যেমনটা ছিল যে প্রিজাইডিং অফিসার নিজেই আপনার ভোট বন্ধ করা এবং শুরু করার সিদ্ধান্তটা নিতে পারতেন। মাঝখানে একটা ঢোকানো হয়েছিল যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন, তারা দেখবে, দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে, তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন। আমরা এটাকে সরিয়ে দিয়েছি, আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা। অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। ইভিএম সংক্রান্ত সকল প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। পোস্টাল ব্যালট অ্যাড করা হয়েছে, আপনারা জানেন। এবং পোস্টাল ব্যালটে 4 ধরনের যে আছেন ভোটার, যারা যেটা আগেও ছিল তারাই থাকবেন, তারা ভোট দিতে পারবেন। যেমন প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন, সরকারি কাজে কর্মরত যারা আছেন, যারা ওই দিন তার সংশ্লিষ্ট নির্বাচনী কনস্টিটিউয়েন্সিতে থাকতে পারবেন না, তারা ভোট দিতে পারবেন। নির্বাচন কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা ভোট দিতে পারবেন। এবং যারা যে কোনো নিরাপত্তা হেফাজতে আছেন, জেলে হোক বা অন্য কোথাও হোক, তারা ভোট দিতে পারবেন। এখন আগে আমরা সমস্যা যেটা দেখেছিলাম যে এই ভোটটা দিতে পারতেন না ওনার সময়ের অভাবে, তো সেটাও আপনাদেরকে ব্রিফ করেছি। আমরা একটা নতুন মোডালিটি অ্যাডপ্ট করেছি। আজকে শুধুমাত্র এটাই বলি যে তারা ভোট দিতে পারবেন। এবং এটার জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটটা হবে আপনার সিম্বল ব্যালট, যেখানে নামগুলো থাকবে না। এই সিম্বল যাতে করে আগে থেকে ব্যালট পেপারটা প্রার্থীর কাছে, ভোটারের কাছে চলে যায়। এবং তিনি অপেক্ষা করবেন ওই দিন পর্যন্ত যেদিন প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে এবং চূড়ান্তভাবে আপনার প্রতীক বরাদ্দ করা হবে এবং তার ইনস্ট্রাকশনে এটা লেখা থাকবে। তিনি ওই দিন অপেক্ষা করে তিনি যে অ্যাপের মাধ্যমে করেছেন, রেজিস্টার করেছেন, অথবা উনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পাবেন যে তার সংসদীয় আসনে কারা কারা চূড়ান্ত প্রার্থী এবং কার প্রতীক কোনটা, এবং তারপরে তিনি ভোট দিবেন এবং ভোট দিয়ে সেটা ফেরত পাঠাবেন। এই হচ্ছে সার্বিকভাবে পুরো আয়োজনটা। মিডিয়ার ব্যক্তিত্বরা অর্থাৎ মিডিয়া পার্সোনালরা ভোট কাউন্টিং এর সময় ভোট কেন্দ্রের মধ্যে থাকতে পারবেন, যেমনটা আপনাদেরকে আগে বলেছিলাম। তবে একই শর্ত সবার জন্য প্রযোজ্য যে ভোট কাউন্টিং এর শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে সেই ইয়েতে থাকতে হবে। মিডিয়া পার্সোনালরা ঢুকতে পারবেন ভোট কেন্দ্রের ভিতরে, এবং সেখানে যে প্রিজাইডিং অফিসারের নেওয়ার ব্যাপারটা আছে সেটা বলবৎ থাকবে। তার কারণ প্রিজাইডিং অফিসারকে নিয়ন্ত্রণ করতে হবে পুরোটা কেন্দ্র। কতক্ষণ কোথায় থাকতে পারবেন আপনারা মনে করেন বুথের বাইরে যে কক্ষ আছে, কক্ষের বাইরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবে, কিন্তু কক্ষের ভিতরে থাকার ব্যাপারটা প্রিজাইডিং অফিসার তার কনভিনিয়েন্স অনুযায়ী, তার কারণ আমরা কোথাও জানি না কতক্ষণ লাগবে, কয়জন ঢুকবে, অ্যাট এ টাইম কি ঢুকবে, এজেন্টদেরকে বসানোর পরে, ভোটার ঢুকার পরে কতটুকু স্পেস আছে, কাকে কতক্ষণ দিতে পারবে, এটা আমরা প্রিজাইডিং অফিসারের উপর ছাড়ছি। একটা প্রভিশন ছিল না, এটা আরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যারা যারা ভোট কেন্দ্রের ভিতরে থাকতে পারেন তার বাইরে যে কোনো ব্যক্তি, সে ক্যান্ডিডেট হোক, এজেন্ট হোক, বা কোনো নেতা বা রাজনৈতিক কর্মী হোক, অর এনি আদার পার্সন, চাইলেই ভোট কেন্দ্রের ভিতরে ঘোরাফেরা করতে পারবেন না। তারা যেতে পারবেন, যারা যারা অথরাইজ আছে তারা যেতে পারবেন, কিন্তু ওই যে ভোট কেন্দ্রে দেখার পরে বাইরে গিয়ে জটলা পাকায় বিভিন্ন ধরনের করা, এটা হবে না। পূর্বের যে একটা বিধান ছিল যে ভোট সংখ্যা সমান হয়ে গেলে দুইজন প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা, সেটা থেকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আগেই যে না, এটা আর হবে না। এই ক্ষেত্রে আবার রিপোল হবে, পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। ইলেকশন এক্সপেন্সের মধ্যে আগে যেমন রাজনৈতিক দলের কথাটা করা ছিল না, শুধু প্রার্থীর কথা বলা হতো, কিন্তু এক্সপেন্সের মধ্যে দলকেও অ্যাড করা হয়েছে। অর্থাৎ দল এবং প্রার্থী মিলিয়ে একটা এক্সপেন্স হবে একটা কনস্টিটিউয়েন্সির।